নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। আমরা এর আগের দিন শুরু করেছিলাম মেকিং অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com। তো চলুন শুরু করা যাক আজকের মেকিং অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 2। মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 2। আমরা দেখছিলাম যে কনস্টিটিউশন বিষয়টা কি। কনস্টিটিউশন মানে হচ্ছে একটা বই যেখানে সমস্ত নিয়মপাতি লেখা থাকবে এবং সেই নিয়মের মাধ্যমে সারা দেশ চলবে, সেই বইটাকে বলবো কনস্টিটিউশন। আর এইভাবে যদি শাসন চলে তাহলে আমরা বলবো যে দেশে কনস্টিটিউশনালিজম আছে, কনস্টিটিউশনাল কি বলবো শাসন রয়েছে। এবার যে কোনো ডেমোক্রেসি, ডেমোক্রেসি অর্থাৎ প্রজাতন্ত্র, তো যে কোনো ডেমোক্রেসিকে সারভাইভ করতে গেলে সবসময় একটা কনস্টিটিউশন প্রয়োজন হয় এবং সেই দেশে একটা রিটেন বা আনরিটেন কনস্টিটিউশন থাকবে। এবার রিটেন আর আনরিটেনের মধ্যে পার্থক্য কোথায় এগুলো আমরা পরবর্তীতে একবার আসবো খুব ডিটেলে, তাও একটু একটু বলে দিচ্ছি। রিটেন কনস্টিটিউশন মানে হচ্ছে একটা স্পেসিফিক জায়গায় একটা স্পেসিফিক বই করে কনস্টিটিউশনটা লেখা আছে। আর আনরিটেন কনস্টিটিউশন মানে অনেক জায়গায় অনেক রকমের নিয়মপাতি লেখা আছে, অনেক ল আছে। এবার কোনটুকু কনস্টিটিউশন এরকম কোনো ভাগ নেই, আনরিটেন সবগুলো লই কনস্টিটিউশনের মতো ব্যবহার হয়, এরকম একটা ধরে নিন। তো তেমনি আমরা যদি দেখি একটা কথা হলো লেজিসলেটিভ। লেজিসলেটিভের অর্থাৎ তাদের কাজকর্ম কোথায় হয়? পার্লামেন্টে। পার্লামেন্ট যদি সুপ্রিম হয় সেই জায়গাটাকে আমরা বলবো পার্লামেন্টারি সুপ্রিমেসি। আমরা কিছু টার্ম শিখি। পার্লামেন্টারি সুপ্রিমেসি অর্থাৎ এখানে কি, এখানে যে পার্লামেন্ট, সেন্ট্রাল পার্লামেন্ট, ভারতবর্ষের ক্ষেত্রে সেন্ট্রাল পার্লামেন্ট মানে কি, ফর ইন্ডিয়া লোকসভা, রাজ্যসভা, আর একটি হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, ঠিক আছে, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট তিনটে মিলে হচ্ছে আমাদের পার্লামেন্ট। এটা আমাদের মনে রাখতে হবে, তিনটেই, শুধু লোকসভা রাজ্যসভা নয় কিন্তু। আর ব্রিটেন, ব্রিটেনের ক্ষেত্রে রয়েছে হাউস অফ লর্ডস, আর একটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক লিখলাম তো? যাই হোক, এটা একটু যদি ভুল হয় আমি পরেও একবার বলে দেবো, আপনারা একবার দেখে নেবেন। একটা ব্রিটেন আর একটা আমেরিকা, এই দুটো জায়গাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই এবং দেখি। আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই আমরা দেখব সেখানে পার্লামেন্টারি সুপ্রিমেসি রয়েছে। ব্রিটেনের যে সেন্ট্রাল পার্লামেন্টই রয়েছে সেই পার্লামেন্ট খুব শক্তিশালী, ঠিক আছে। একটা হাউস অফ লর্ডস আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর একটা হচ্ছে হাউস অফ কমন্স, হাউস অফ সেনেট। এবার কোনটা ইউএস এর কোনটা
ব্রিটেনের, এটা একটু দেখতে হবে, সেই জন্য আজকে বলার থেকে বিরত থাকছি। দেখুন, ভুল না বলাই ভালো। তারপরে পার্লামেন্টারি সুপ্রিমেসি ব্রিটেনে রয়েছে এবং জুডিশিয়াল সুপ্রিমেসি। ইহা রয়েছে ইউএসএ, আমেরিকা। ঠিক আছে। আর একটি কথা হলো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। ইহা রয়েছে ইন্ডিয়াতে। এখানে যখন কনস্টিটিউশন পলিটি পুরো সাবজেক্টটা শেষ হবে, তখন আপনারা একটু একটু আইডিয়া করতে পারবেন যে আমাদের দেশে জুডিশিয়াল সুপ্রিমেসি এবং পার্লামেন্টারি সুপ্রিমেসি মোটামুটি দুটোই বর্তমান। ঠিক আছে। বোথ টু সাচ এক্সটেন্ট। জুডিশিয়াল সুপ্রিমেসিও রয়েছে আমাদের দেশে। ঠিক আছে। আমরা পরবর্তীতে যখন বেসিক স্ট্রাকচার পড়ব, বেসিক স্ট্রাকচার ডক্টর আইন, তখন আমরা আস্তে আস্তে সবকিছু শিখব। দেখুন, একটা কথা আসবে ডক্টর আইন। এটার মানে হলো কি বলবো, একটা অনুসিদ্ধান্ত বলতে পারেন। ঠিক আছে। একটা হতে পারে ডক্টরাইন অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এই জিনিসটা কি? এটার মানে হলো আমাদের শাসনের যে তিনটে স্তর, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই তিনজনের মধ্যে সবসময় পাওয়ার স্ট্রাগল চলতেই থাকে। কারণ আমাদের যে স্টেট ভারত, ঠিক আছে, এবার এই ভারতকে এই এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ তিনজন মিলে শাসন করে। তাদের নিজস্ব নিজস্ব পাওয়ার রয়েছে। কখনো কখনো এক্সিকিউটিভের জায়গায় লেজিসলেটিভ ঢুকে পড়ে, কখনো লেজিসলেটিভের কাজে জুডিশিয়ারি হস্তক্ষেপ করে। তো এরকম একটা পাওয়ার স্ট্রাগল চলতেই থাকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। পাওয়ার স্ট্রাগল কি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারির মধ্যে পাওয়ারের ডিফারেন্স, এগুলো কি বোঝানো হচ্ছে, এই কথাগুলো একটু একটু শুনুন, কাজে লাগবে। পরবর্তীতে আস্তে আস্তে যত শিখবো তত এই জায়গাগুলোতে ভরতে থাকবে। তারপর একটা আসে ডক্টরাইন অফ ইক্লিপস। এবার আমরা জিওগ্রাফি এর আগে পড়েছি আশা করছি। ইক্লিপস মানে হলো গ্রহণ। এবার এই ডক্টরাইন অফ ইক্লিপস বিষয়টা কি? বলা হচ্ছে যে আমাদের দেশে কনস্টিটিউশন আসার আগে তো অনেক রকমের ল চলতো, কিন্তু যখনই কনস্টিটিউশন চলে এলো, তখন কনস্টিটিউশন আসার পরে নতুন যে সমস্ত লগুলো আসলো, পুরনো লগুলো যদি নতুন লয়ের কনস্টিটিউশনে যা লেখা আছে, পুরনো লগুলো যদি তা খিলাফ করে, তাহলে সেই লগুলোই বাদ। বোঝা গেল? যে লগুলো কনস্টিটিউশন এর এগেনস্টে যায়, সেই লগুলোই বাদ। বাদ দিয়ে দেওয়া মানে কি, সেই লগুলোতে গ্রহণ লেগে গেছে। ডক্টরাইন অফ ইক্লিপস, আমরা বুঝতে পারছি এটা এক ধরনের চিন্তা। ডক্টরাইন অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস ইউজ করে কনস্টিটিউশনে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়। ডক্টরাইন অফ ইক্লিপস অনুসারে কনস্টিটিউশন আসার আগে যে লগুলো ভারতবর্ষে চালু ছিল, নতুন যখন কনস্টিটিউশনের শাসন ভারতবর্ষে আসলো, সেই সময় পুরনো লগুলো সমস্ত কিছু সরে গেল, বাদ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা বলছি ডক্টরাইন অফ ইক্লিপস। আর একটা আমরা কথা বলি ডক্টরাইন অফ সেভারেবিলিটি। এটা একবার আপনারা বানানটা দেখে নেবেন। সেভারেবিলিটি, সেভার, সেভার করা মানে হচ্ছে কাটা।
সিভ মানে কাঁচি, ঠিক আছে, সেভার করা মানে হচ্ছে কাঁচি দিয়ে কাটা, ঠিক আছে, ডক্টরাইন মানে হচ্ছে কি কাটা। এবার বলা হচ্ছে যে পুরনো ল অনেকগুলো ছিল যেগুলো কনস্টিটিউশনকে বিরোধ করছিল, সেই লগুলো তো পুরোই চলে গেল, ইক্লিপস হয়ে গেল। আর যে লগুলোর কিছু অংশ কনস্টিটিউশনের এগেনস্টে যায়, সেই লগুলোর, তো বলা হচ্ছে যে লগুলোর কিছু অংশ যা এগেনস্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহাকে কি করা হবে, সেভার করা হবে, অর্থাৎ কি কেটে বাদ দেওয়া হবে, তা কেটে বাদ দেব। এখানে কিন্তু লটা সম্পূর্ণ বাদ হয়ে গেল না, ইক্লিপস লেগে গেল না, সেভার করা হলো, ডক্টরেট অফ সেভারেবিলিটি। আমরা বুঝলাম। আমরা আরো যখন আস্তে আস্তে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, বিভিন্ন রকম অনুসিদ্ধান্ত যখন আসবে, তখন আমরা আরো কিছু বিশ্লেষণ করব। তাহলে আজকে কয়েকটা ডক্টর আইন দেখলাম, আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন যে আপনারা কতগুলো ডক্টর আইন জানতেন। আরো আরো অনেক ডক্টর আইন আসবে আস্তে আস্তে, ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই। তো চলুন আমরা আগের দিনেরটা একবার রিভাইজ করে আসি। তো আমরা কি বলছিলাম, কনস্টিটিউশন হচ্ছে একটা সুপ্রিম ল, সংবিধান। এবার এই কনস্টিটিউশন, কনস্টিটিউশন কথার অর্থ হলো সংবিধান। এরকম একটা সংবিধান তৈরি করতে হবে, সেই সংবিধান অনুসারেই আমাদের ভারতবর্ষের আগামী দিনে শাসন হবে। এবং সেই সংবিধানটা কিভাবে তৈরি করতে হবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, অর্থাৎ একটা সংবিধান সভা। সংবিধান তৈরি করার জন্য তো একটা সংবিধান সভা প্রয়োজন। এবার এই সংবিধান সভাটা কিভাবে আসবে, মানুষজন যাদেরকে চুজ করবে, যাদেরকে ইলেক্ট করবে, সেই অনুসারে আসবে। বেশ, এই চিন্তাটা যে একটা সংবিধান সভা বানাতে হবে এবং সেই সংবিধান সভা অনুসারে, মানে সেই সংবিধান সভা আমাদের দেশের জন্য একটি কনস্টিটিউশন বানাবে, সংবিধান বানাবে, এবং সেই সংবিধান অনুসারে ভারতবর্ষ চলবে আগামী দিনে। এই আইডিয়াটা সবার আগে কে দিয়েছিলেন, এম এন রয়, ঠিক আছে। এবার কনস্টিটিউশন মানে কি, একটা সুপ্রিম ল যেটা সমস্ত লয়ের মাথায় বসে থাকে। যে কোনো ল ভারতবর্ষে কার্যকরী হতে গেলে তাহা যেন কনস্টিটিউশন মেনে হয়। একটু আইডিয়াটা বুঝতে পারলাম, এটার অর্থ কনস্টিটিউশনালিজম, এটার অর্থ কি, যে কনস্টিটিউশন ইজ এ সুপ্রিম ল, সব লয়ের উপরে, ওটা মানতেই হবে। তারপরে লয়ে যা লেখা আছে, লয়ে যা লেখা আছে তা যদি কনস্টিটিউশনকে মানে কি বলবো নেগলেক্ট করে বা কনস্টিটিউশনের এগেনস্টে যায়, তাহলে সেই লয়ের সেই অংশটুকু বাদ হয়ে যাবে, অথবা পুরো লয় বাদ হয়ে যাবে, হয় ইক্লিপস না হয় সেভারেবিলিটি। আমাদের মাথায় আসছে? বেশ, তাহলে এই কনস্টিটিউশন প্রয়োজন, এটা সবার আগে কে বলেছিলেন, এম এন রয়, ঠিক আছে। ইনি কি ছিলেন, ইনি একজন কমিউনিস্ট লিডার ছিলেন, ঠিক আছে, মার্কসিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম বলতে পারেন। তো একজন কমিউনিস্ট লিডার ছিলেন এবং তিনি খুব বড় চিন্তাবিদ ছিলেন। তিনি একটি বই লিখেছিলেন, বইটার নামটা আমি আজকেও ভুলে গেছি বলতে, আমি বলে দেবো। তো আইডিয়া অফ মেকিং কনস্টিটিউশন থ্রু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তারপরে কংগ্রেস কি করে, 1935 খ্রিস্টাব্দে আমরা দেখবো হিস্ট্রিতে, সেই ডিমান্ডটা মেনে নেয় এবং বলে হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমাদেরও এটাই ডিমান্ড যে ভারতবর্ষের জন্য একটি কনস্টিটিউশন প্রয়োজন, এবং সেই কনস্টিটিউশন কিভাবে তৈরি হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। এবার 1938 সাল আস্তে আস্তে কংগ্রেস এটা বুঝতে পারলো যে ইংরেজরা তো চালাকি অনেক বেশি করছে। আমরা এর আগের চ্যাপ্টার হিস্টোরিক্যাল আন্ডারপিলিংসে দেখে এসেছি যে ইংরেজরা যা চালাকি করছিল, একবার এটার পরে এটা, ভারতবাসীদের কিছু দিচ্ছিলই না, নিজেরাই শাসন চালাচ্ছিল। তো তারা বলা শুরু করলো কি 1938 সাল নাগাদ, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাইরের মানুষের ইন্টারভেনশন সহ হবে না, আমরা থাকবো। তো 1940 খ্রিস্টাব্দে আগস্ট অফার আস্তে আস্তে বলা হয় যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি লাগবে, মানে সাধারণ মানুষজন ভোট দেবে, তারপরে সেই কনস্টিটিউশনের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লোকজনকে ওইভাবে চুজ করা হবে। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন চলে এসেছে। এবার সেই সময় তারা বলে যে ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমাদের হবে ওয়ার্ল্ড ওয়ার 2 পরে। এবার সেই সময় হিটলার ব্রিটেনকে পেদাচ্ছে, আর তখন গান্ধীজি বলে যে ঠিক আছে, এটা একটা পোস্ট ডেটেড চেক ফ্রম এ ফলিং ব্যাংক, যে ব্রিটেন আর কদিন পরে নিজেই নষ্ট হয়ে যাবে, হিটলার যা মারধর শুরু করেছে তাদেরকে। তারা আবার আমাদেরকে বলছে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে
তোমাদেরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে হতে ব্রিটেন নিজে থাকবে তো, এটা সে প্রশ্ন। তারপরে ক্যাবিনেট মিশন প্ল্যান আসে এবং স্ট্যাফোর্ড ক্রিপস, পেন্থিক লরেন্স এবং এভি আলেকজান্ডার এভি আলেকজান্ডার অ্যাডমিরাল ছিল, সেক্রেটারি অফ স্টেট ছিল পেন্থিক লরেন্স, এবং ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। তারা আসেন এবং অফিসিয়ালি এটা অ্যাকসেপ্ট করেন যে ঠিক আছে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমাদের হবে। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য কনস্টিটিউশন তৈরি হবে। এবার কনস্টিটিউশন তৈরি হওয়ার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন। এবার তার জন্য তো দেশে একটা ভোট করাতে হবে, তাহলে নেশন ওয়াইজ একটা ইলেকশন করা হলো। 398টা সিট, তার মধ্যে 296টা ব্রিটিশ ইন্ডিয়ার টেরিটরি, আর 93টা হলো প্রিন্সলি স্টেট। আমরা কিন্তু এখনো আগের দিনের রিভিশনই করছি। তো 296টা ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরিতে ইলেকশন হলো। ইলেকশন মানে কি, মানুষজন ভোট দিল। সব মানুষকে ভোট দিয়েছিলেন। 93টা প্রিন্সলি স্টেটে নমিনেট করা হলো। নমিনেট করা মানে কি, ওই প্রিন্সলি স্টেটের কেউ একজন কোনো একজনকে তাদের তরফ থেকে পাঠিয়ে দেবেন, সাধারণ মানুষজন সেখানে ভোট দিয়ে আনবেন। ঠিক আছে, নমিনেট আর ইলেক্টের মধ্যে এটা ডিফারেন্স। এবার ইলেকশন হয় জুলাই 1946 খ্রিস্টাব্দে, এবং কংগ্রেস একাই 208টা সিট পেয়ে গিয়েছিল, আর মুসলিম লীগ পেয়েছিল 73টা সিট, আর কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট 15টা সিট পেয়েছিল। এবার মুসলিম লীগের পেটে ব্যথা যে কংগ্রেস জিতে গেল, আমাদের কথা অনুযায়ী তো আবার কনস্টিটিউশন তৈরি হবে না, তাহলে আমরা কি করবো, আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বয়কট করে দেবো। 6 অক্টোবর 1946 খ্রিস্টাব্দে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলেও মুসলিম লীগ তাকে বয়কট করে, আর 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে কংগ্রেস 211টা মেম্বার মিলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে দেয়। টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা, ঠিক আছে। আর তারপরে 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে তারা প্রথম মিট করে, এবং সেই দিন এটা ডিসাইড হয় যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হবেন, এইচ.সি. মুখার্জি ভাইস প্রেসিডেন্ট হবেন, এবং বি.এন. রাও হবেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পাশ করে। অবজেক্টিভ রেজলিউশন কি, যে আমাদের একটা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন তো তৈরি করবে, তো সেই কনস্টিটিউশন তৈরি করার জন্য আমাদের তো একটা রূপরেখা প্রয়োজন, যে এইভাবে কনস্টিটিউশনটা তৈরি করতে হবে, কনস্টিটিউশনে এই এই জিনিস থাকবে। তখন কিছু বলা হয় যে ইন্ডিয়া সভরেন এবং ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে। সভরেন এবং ইন্ডিপেন্ডেন্ট মানেটা এর আগের দিন খুব ভালোভাবে বলছি, আর বলছি না। সভরেন মানে হলো সার্বভৌম, আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট নেশন, স্বাধীন রাষ্ট্র, আমাদের মনে থাকবে। আচ্ছা, ইন্ডিয়া টু বি ডেমোক্রেটিক ইউনিয়ন। ইন্ডিয়া একটি ডেমোক্রেটিক ইউনিয়ন হবে, মানে কি, ডেমোক্রেসি মানে কি, প্রজাতন্ত্র। ঠিক আছে, উইথ ইকুয়াল লেভেলস অফ সেলফ গভর্নমেন্ট ফর অল দ্য কনস্টিটিউয়েন্ট সেকশনস। এটা মানে কি, এটা হচ্ছে পঞ্চায়েতের কথা বলছে, মিউনিসিপ্যালিটির কথা বলছে, আমরা পরে পড়বো, খুব ভালোভাবে পড়বো এটা, এখন এটা সম্বন্ধে কিছু লিখছি না। তারপর সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল। আমরা এগুলো কনস্টিটিউশনের ভেতরে যখন পড়বো তখন ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, তারপর ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই সমস্ত শব্দগুলো খুব ডিটেল আলোচনা করব। এই সমস্ত শব্দগুলোর মাধ্যমে যে মেসেজটা দেওয়ার চেষ্টা হচ্ছিল, যে চিন্তা ভাবনাটা ছিল যে কনস্টিটিউশনের এই এই ক্ষমতা থাকা দরকার, সেইগুলো আমরা করেছি। তো সেইটাই আমরা পড়ছি যে কনস্টিটিউশনটা কিভাবে তৈরি করছি। প্রথমে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করলাম, এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে একটা প্রেসিডেন্ট নিয়োগ করার পরে, ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার পরে, কনস্টিটিউশনাল অ্যাডভাইজারকেও নিয়োগ করলাম, বি.এন. রাও, এবং তারপরে আমরা কি করলাম, যে অবজেক্টিভ রেজলিউশন পাস করলাম। অবজেক্টিভ রেজলিউশন আমরা কি বললাম, যে আমাদের অবজেক্টিভটা কি, কনস্টিটিউশন তৈরি করতে হবে। এবার কনস্টিটিউশন তৈরি করার জন্য, কনস্টিটিউশন যেটা আমরা তৈরি করব কিছুদিন পরে, তো সেটার মধ্যে কি কি থাকবে তার একটা স্ট্রাকচার, একটা রূপরেখা। যে আমি কদিন পরে একটা ক্রিকেট ম্যাচ খেলবো, তার একটা রূপরেখা। যে আমি 4জন বোলার খেলাবো, ঠিক আছে, আর 6জন ব্যাটসম্যান খেলাবো, আর একজন হচ্ছে উইকেট কিপার থাকবে, ঠিক আছে।
আমি নিজে এইভাবে খেলবো, এই জায়গায় খেলবো, বা আমি কোচ হলে আমি এই করবো, একটা তো চিন্তা ভাবনা থাকবে। সেরকম কনস্টিটিউশন তৈরির আগে কনস্টিটিউশনে কি কি হবে সেগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে। থট, বিলিফ, স্পিচ, ফেথ, ওরশিপ, ভোকেশন, অ্যাসোসিয়েশন, অ্যাকশন শুড অল বি ফ্রি ফর অল টু চুজ। সবার জন্য এগুলো ফ্রি হবে। এগুলো আমরা দেখব যে ঠিক আছে, বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ আমরা দেখব আস্তে আস্তে এই কথাগুলো। তারপরে মাইনরিটি, ইন্ডিভিজুয়াল ফ্রম ব্যাকওয়ার্ড আর ট্রাইবাল এরিয়াজ আদার মাস্ট হ্যাভ ইকুয়াল রাইটস। আমরা দেখব মাইনরিটি। মাইনরিটি আমাদের দু রকম, একটা হচ্ছে রিলিজিয়াস মাইনরিটি, আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। রিলিজিয়াস মাইনরিটি মানে কি? ধর্মভিত্তিকভাবে মাইনরিটি, অর্থাৎ ভারতবর্ষে হিন্দুইজম হলো মেজরিটি রিলিজিয়ান, এবং তাছাড়া যে সমস্ত রিলিজিয়ানগুলি রয়েছে, যেমন শিখিজম, বুদ্ধিজম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, ঠিক আছে, পার্সি, জোরাস্টার, ইহুদি, এথিস্ট, ঠিক আছে, প্রচুর রকম, অ্যাগনোস্টিক, প্রচুর রকমের রয়েছে আমাদের দেশে। তো তারা মাইনরিটিস। তারপর ইন্ডিভিজুয়ালস ফ্রম ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ শিডিউল কাস্ট, অর্থাৎ উপজাতি। আমাদের এখানে রয়েছে সাঁওতাল, ওরাল, ওরাও, মুন্ডা, হো, কোল, ভিল, আমরা দেখব। তারপর উত্তর ভারতে আমরা দেখব খাসি বা কারওয়াল, ঠিক আছে। তারপরে উত্তর পূর্ব ভারত অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়াটাতেও আমরা দেখব গারো, খাসি, জয়ন্তিয়া, নাগা, কুকি, ঠিক আছে, সব রকমের উপজাতি আমরা পড়বো, দেখব। সিক্স শিডিউল স্টেট দেওয়া হয়েছে তাদেরকে। সিক্স শিডিউল স্টেট কি সেটা আমরা দেখব। বর্তমানে লাদাখে একজন বিখ্যাত কি বলবো, আবহাওয়াবিদ মানুষ বলবেন, বা একজন সামাজিকভাবে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, ঠিক আছে, সোনাম ওয়াংচুক মহাশয় একটা ক্লাইমেট ফাস্ট এর আয়োজন করেছেন। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা কি হয় না হয় পলিটিক্সের ভেতর আমরা ঢুকবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা ট্রাইবাল গোষ্ঠীর মানে ট্রাইবাল গোষ্ঠীর মানুষ, এবং আমরা যে জায়গায় থাকি সেই জায়গার এনভায়রনমেন্টটা খুবই ভালনারেবল কন্ডিশনে রয়েছে। এখানে একটু মাইনিং অ্যাক্টিভিটি বা এখানে দুটো তিনটে যদি বড় বড় কারখানা লাগিয়ে দেওয়া হয়, তাহলে এখানে পুরো মানে ডিজাস্টার শুরু হয়ে যাবে, আর ডিজাস্টার সেখানকার লোকাল লোককে ভোগ করতে হবে। এবার গভর্নমেন্ট কিভাবে একটা মাইনিং বা ইন্ডাস্ট্রিয়াল লবিকে, ঠিক আছে, তার কি বলবো, যে জমি সেটা কম দামে দিতে পারে, তার নীতিগুলো সেরকম ভাবে বানাতে পারে যে মাইনিং লবি বা ইন্ডাস্ট্রিয়াল লবি কোনো রকম পরিবেশ বান্ধব কাজ করবে না। তো এইগুলোর এগেনস্টে কি দেওয়া হয়েছে যে সিক্স শিডিউল, ঠিক আছে। এটা আমরা পলিটিতে খুব ডিটেলসে ডিসকাস করব। এই সাবজেক্টটিতে আমরা সিক্স শিডিউল স্টেট কাদেরকে দেওয়া হয়, পিসা অ্যাক্ট কি, ঠিক আছে, মানে সেখানকার পঞ্চায়েতগুলোর ক্ষমতা অনেক বেশি, লোকাল পিপল বাদে কেউ সেখানকার সিদ্ধান্ত নিতে পারবে না, মানে একটু আর কি তাদের মানে মানুষজনকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয় যে তোমরা তোমাদের এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করো, সেই জন্য চাইছেন। এবার দেখা যাক হয় কি না হয়, না হলেও সেটার পক্ষেও যুক্তি থাকবে যে আপনাদেরকে সিক্স শিডিউল দিলে আপনাদের ওই জায়গায় কোনো রকম ডেভেলপমেন্ট হবে না। কোনো একজন শিল্পপতি কোনো এক জায়গায় ঠিক আছে জমি কিনছে, এবার জমি কিনতে কিনতে একজন দেখছে যে হ্যাঁ এখানে অনেক কটা জমি কেনা হয়ে গেছে, এবার আমি অনেক দাম বলবো, তাহলে এই লোক ঠিক আছে আমাকে কত দাম দিয়ে এই জমিটা কিনে নেবে। এবার ও অনেক বেশি দাম বললো, এবার ও আর পুরো জমিটা কিনতে পারলো না, ফলে সেখানে একটা বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেখানে 10,000 লোক কাজ পেত, সেই লোক কাজ পাবে না। সব দিকে ঠিক রয়েছে। এবার আপনাকে এটা ভাবার মতো মাথা তৈরি করতে হবে কোনটা দরকার কোনটা দরকার নয়। কনস্টিটিউশন শুড এনশিওর দ্যাট ইন্ডিয়া হ্যাজ এ প্রপার প্লেস ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি, ঠিক আছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা হবে সেইটা ভারতবর্ষকে ইন্টারন্যাশনালি একটা প্রপার জায়গায় রাখবে। তাহলে চলুন আজকে আমরা দেখবো তারপরে যে অবজেক্টিভ রেজলিউশন কব তো 13ই ডিসেম্বর 1946, এখানে চলে এসেছে অবজেক্টিভ রেজলিউশন, অবজেক্টিভ রেজলিউশন, এটা তো নেহেরু নিয়ে চলে এসেছে। এইবার 3 জুন 1947 এখানে আসলো মাউন্ট ব্যাটেন প্ল্যান। এখানে মাঝখানে হিস্ট্রিতে অনেক ডিটেলিং রয়েছে, তো হিস্ট্রি ডিটেলিং গুলোতে আমরা যাব না। মাউন্ট ব্যাটেন প্ল্যান চলে এলো এবং বলা হলো যে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে।
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 2। কাদের কাদের জন্য? একটা তৈরি হবে ইন্ডিয়ার জন্য, আরেকটা তৈরি হবে পাকিস্তানের জন্য। তো সেই সময় তার মানে মাউন্টব্যাটেন প্ল্যানটা কি অ্যাকচুয়ালি টু নেশন থিওরির অ্যাপ্লিকেশন। মানে ইংরেজরা টু নেশন থিওরি একদম মেনে নিয়েছে, মেনে নিয়ে মাউন্টব্যাটেনের হাতে পাঠিয়ে দিয়েছে, বলছে যে যাও সেখানে গিয়ে তুমি টু নেশন থিওরি করে দুটো দেশকে আলাদা করে দাও। এগুলো আমরা হিস্ট্রিতে খুব ডিটেলে দেখব। তারপর 299 জন সিট, 299টা সিট মিলে তৈরি করা হলো ক্ষমা করবেন, 299টা সিট মিলে জওহরলাল নেহেরু লেজিসলেচার তৈরি করলেন। লেজিসলেচার মানে কি? লোকসভা টাইপের যে একটা বডি, ঠিক আছে? সেই বডিটার দুটো কাজ, একটা হচ্ছে মেকিং কনস্টিটিউশন, আর একটা কাজ হচ্ছে কি বলবো, ল মেকিং। এবার কনস্টিটিউশন তৈরি করার জন্য ড্রাফটিং কমিটি আসবে, আর সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হবে ডক্টর B.R. আম্বেদকর। বানানটা একটু দেখবেন। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিস, যে পার্লামেন্ট তৈরি আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নাম ছিল তার। বুঝতে পারলাম তো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমে ইংরেজরা এসে আগস্ট অফারে বললো হ্যাঁ হ্যাঁ হবে, তারপরে বললো যে ঠিক আছে বিশ্বযুদ্ধের পরে হবে, তারপরে গান্ধীজি বললো যে তোমরা নিজেরাই বেঁচে থাকবে না, তারপরে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয় যে ঠিক আছে হবে তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, পুরো নেশন ওয়াইজ ভোট হয়, ভোট হওয়ার পরে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 211 জন মিলে কংগ্রেস চালু করে দেয়। এবার তারপরে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পরবর্তীতে যখন ভারত এবং পাক আলাদা হয়ে যায় মাউন্টব্যাটেন প্ল্যান অনুসারে, এখানে একটু হিস্ট্রির পার্ট আছে, ঠিক আছে? হিস্ট্রিতে এই জায়গাটা একটু ক্লিয়ার হবে এবং একটু খেটিবিটি থাক। তো সেইখানে আমাদের মেন কাজ হচ্ছে ড্রাফটিং কমিটি, এবং ড্রাফটিং কমিটিতে কে কে ছিলেন, ঠিক আছে, সেইগুলো দেখা। আর কিছু খুচখাচ জিনিসপত্র আছে, যে কনস্টিটিউশন তৈরির আগে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কি কি কাজ করেছিল। এক নম্বর হচ্ছে ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ এ কমনওয়েলথ নেশন, COMMON, কমনওয়েলথ নেশন। আমরা দেখতে পাচ্ছি তো একটা কাজ কনস্টিটিউশন তৈরি করা, কনস্টিটিউশন এখনো তৈরি হয়নি, কিন্তু তার আগেও তো কিছু ল মেকিং বা কিছু জিনিসপত্র করতে হবে, দেশের হয়ে তো কোনো একটা বডি থাকা উচিত। তো সেই কাজটা ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করছিল, তার মানে দুটো ফাংশন।
এবার যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে ফাংশন করছিল, অর্থাৎ যখন ল মেকিং বডি হিসাবে কাজ করছিল, মানে এই যে ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ এ কমনওয়েলথ নেশন, তো সেই সময় তারা একটা পার্লামেন্টের মতো বসছে, একটা লোকসভার মতো বসছে। তো তার হেড কে করতেন, তার চেয়ারম্যান কে ছিলেন, বা বলা যায় স্পিকার কে ছিলেন, লোকসভার স্পিকার কে ছিলেন, সেটা ছিলেন জি ভি মহাবলঙ্কর। জি ভি মহাভালঙ্কার, ক্ষমা করবেন। হুম, বেশ। হ্যাঁ, একটু ইংলিশ বানানটা লিখে দিই, ঠিক আছে। জি ভি এম এ মা ভা লঙ্কার, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে যে যখন স্পিকার হিসাবে ওই বডিটা কাজ করবে, তখন জি ভি মহাবলঙ্কর সেটা প্রিসাইড করবেন। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি প্রিসাইড করবেন যখন ইহা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে ফাংশন করছে, অর্থাৎ কনস্টিটিউশন মেকিং অ্যাজ এ বডি হিসাবে যদি ফাংশন করে। এটা একটুখানি খিটিবিটি আছে, ঠিক আছে, একটু মনে রাখবেন জিনিসটা, আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। একই বডি যখন লোকসভার মতো ফাংশন করছে তখন জি ভি মহাবলঙ্কর স্পিকার হচ্ছেন, আর এই বডিটাই যখন ল মেকিং বডি মানে কনস্টিটিউশন মেকিং বডি হিসেবে কাজ করছে, সেই সময় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে যখন কাজ করছে তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর যখন পার্লামেন্টারি ফাংশন বা লোকসভা ফাংশন হিসেবে কাজ করছে তখন জি ভি মহাবলঙ্কর। তারপর এই কমনওয়েলথ নেশন এটা হয়েছে মে 1949, বলা যায় না কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। তারপরে এটা আরো একটা কাজ করেছিল এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা, কি না, ন্যাশনাল ফ্ল্যাগ কে অ্যাডপ্ট করেছিল, অ্যাডপ্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ কবে, 22শে জুলাই 1947 সালে, ঠিক আছে, যে ট্রাই কালার আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হবে, মাঝখানে চক্র দেওয়া। তারপর 1949 না 1950 সালের জানুয়ারি 24 এই দিনকে আমাদের ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল অ্যান্থাম কি, জন গণ মন, জনগণ মন অধিনায়ক জয় হয়, এটা। আর ন্যাশনাল সং, এর নাম কি, বন্দে মাতরম। বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা আনন্দমঠ উপন্যাস, যাহা কি নিয়ে লেখা, সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে লেখা। ইতিহাস আমরা খুব ভালোভাবে পড়ব। আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম। ইহা কি আমাদের ন্যাশনাল সং।
মনে থাকবে? হিন্দি যারা উচ্চারণ করেন তারা চট্টোপাধ্যায়কে চট্টোপাধ্যায় এরকম তো না, চট্টোপাধ্যায় এরকম একটা উচ্চারণ করেন। তারপর 11টা সেশন, 64 লাখ টাকা খরচা, আর 2 বছর 11 মাস, এটা কত, 18 দিন সময় লেগেছিল। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি করতে আম্বেদকর মহাশয় নিজে 60টি দেশের কনস্টিটিউশন স্টাডি করেছিলেন এবং কনস্টিটিউশন বানিয়েছিলেন। ঠিক আছে, চলুন আবার একটু পিছিয়ে আসি। তাহলে আমাদের কি তৈরি হয়েছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ভোট দিয়ে তৈরি হলো, এবং মাউন্ট ব্যাটেন প্ল্যানের পরে ভারতের জন্য ভারতেরটা, পাকিস্তানের জন্য পাকিস্তানটা। পাকিস্তানের ওদের রয়েছে কি কায়দে আজম না পাগলে আজম যে রয়েছে, যে জিন্না। ঠিক আছে, জিন্না কি করেছিল, যে কায়দে আজম, ঠিক আছে, 14টা 14টা পয়েন্ট দিয়েছিল, 14 পয়েন্ট। ঠিক আছে, যে কিভাবে দেশ চলা উচিত। তো সেই 14টা পয়েন্টের উপর পাকিস্তানের কনস্টিটিউশন প্রথমে তৈরি হয়েছিল। আমাদের এর থেকে বেশি জানার প্রয়োজন পড়বে না। এখন বর্তমানে আরো অনেক কিছু অনেকে বলছে, কিন্তু আমাদের এইটুকুই ঠিক আছে। আর হচ্ছে 11টা মেজর আর 18টা মাইনর, না 8টা, 8টা মেজর আর 18টা মাইনর কমিটি। এই মেজর এবং মাইনর কমিটিগুলো কি হবে, যে প্রথম একটা দেশ স্বাধীন হয়েছে এবং দেশ স্বাধীন হতে চলেছে, কনস্টিটিউশন তৈরি হচ্ছে, তো অন্যান্য ফাংশনও তো লাগবে। এই 8টা যে মেজর কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিগুলির নাম কি এবং তার প্রেসিডেন্ট কে হয়েছিলেন, এটা আমাদের পরীক্ষায় আসে। এই জন্য আমরা প্রথমে বলে দিই, পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি 3টি কমিটির প্রেসিডেন্ট ছিলেন। সেই কমিটিগুলির নাম কি? একটা হলো ইউনিয়ন পাওয়ার কমিটি, আরেকটা নাম হলো ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, আরেকটা হলো স্টেট কমিটি। দেখুন, আমরা কিন্তু এই 8টা মেজর কমিটির কথা পড়ছি। ঠিক আছে, তো এই 8টা মেজর কমিটির মধ্যে জওহরলাল জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু নিজে এই 3টে কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তারপর একটা কমিটি ছিল প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি, TTW। তো এই কমিটিটার চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। হুম, বাংলায় লিখি, সর্দার বল্লভভাই
প্যাটেল। এই সর্দার সারনেমটা তাকে কিসের জন্য দেওয়া হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ। এই যে এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন গুলো বলছি সেগুলো কিন্তু আপনারা একটু লিখে নেবেন, কারণ এগুলি পরীক্ষায় আসে। বারদৌলি সত্যাগ্রহের জন্য কে সর্দার উপাধি পেয়েছিলেন এরকম দেবে না, ঠিক আছে, যে সর্দার বল্লভভাই প্যাটেল কোন সত্যাগ্রহের জন্য বা কিসের জন্য এই সর্দার উপাধিটি পেয়েছিলেন। বল্লভভাই প্যাটেল তো তার নাম, ঠিক আছে। তো তখন বারদৌলি সত্যাগ্রহের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে চারটে হলো। একটা হচ্ছে একটা কমিটি, দুটো কমিটি, তিনটে কমিটি, চারটে কমিটি। 5 নম্বর কমিটির নাম হচ্ছে ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। আরো এখানে কে কে ছিলেন আমরা আসছি, একটুখানি পরে আমরা আসছি। এবার ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে, বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর। বেশ বড়সড় নাম এবং বড়সড় কৃতিত্ব রয়েছে, বড়সড় শিক্ষাও ছিল। তো উনি জন্মগ্রহণ করেন 14/4/1891 সালে। আর গুরুদেবের জন্ম কত? 23শে জানুয়ারি 1997, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, আমাদের মনে রাখা অবশ্যই প্রয়োজন। তো তিনি কিন্তু কোনোদিন কংগ্রেস জয়েন করেননি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপর তিনি 1936 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, এই নামে একটি কি বলবো রাজনৈতিক দল স্থাপন করেছিলেন, এটাও বলা যায়। আর তিনি ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন। আরেকটি হচ্ছে তিনি স্বাধীন ভারতের প্রথম ল মিনিস্টার ছিলেন, ঠিক আছে, ফার্স্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তিনি একটি বই লিখেছিলেন, অ্যানহাইলেশন অফ কাস্ট, মানে কাস্টকে উড়িয়ে দাও, কাস্ট থাকাই উচিত না, ঠিক আছে, এরকম একটি বই রয়েছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তার সিলেকশন কোথাকার জনতা করেছিলেন? বেঙ্গল থেকে হয়। তাহলে আমরাই বি আর আম্বেদকর সাহেবকে পাঠিয়েছিলাম এবং তিনি ভারতবর্ষের প্রথম ল মিনিস্টার। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটিতে কতজন ছিল? 7 জন ছিল, ঠিক আছে। আর বল্লভভাই প্যাটেল আরো একটি কমিটির প্রেসিডেন্ট ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, সেটার নাম হলো
Advisory Committee on Fundamental Rights, তাহলে এই একটা শব্দ আসলো, ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনরিটি, মানে এরকম অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট প্রথমটা, 2 নম্বরটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন মাইনরিটি, 3 নম্বর হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস। তো এই যে সমস্ত কমিটিগুলো ছিল বা এগুলোকে সব একসঙ্গেই হেড করতেন বা চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল, মনে থাকবে আমাদের। আবার 4খানা সাব গ্রুপ ছিল এরই আন্ডারে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, তার প্রেসিডেন্ট কে ছিলেন? জে.বি. কৃপালিনী। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির হেড কে ছিলেন? জে.বি. কৃপালিনী। এরপর হচ্ছে মাইনরিটি সাব কমিটি, মাইনরিটি সাব কমিটি, এর হেড কে ছিলেন? এইচ.সি. মুখার্জি। এইচ.সি. মুখার্জি। তারপর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা ফ্রন্টিয়ার কমিটি, এর প্রেসিডেন্ট কে ছিলেন? গোপীনাথ বারদৌলি। গোপীনাথ বারদৌলি। আর এবি ঠাক্কর হচ্ছে ওই এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস। এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস, এরকম একটা সাব কমিটি ছিল। এর প্রেসিডেন্ট কে ছিল? এবি ঠাক্কর। এগুলো একটু বিষাক্ত ফ্যাক্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। যে ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, তার হেড কে ছিলেন? জে.বি. কৃপালিনী। মাইনরিটি সাব কমিটি, তার হেড কে ছিলেন? এইচ.সি. মুখার্জি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার কমিটি, তার হেড কে ছিলেন? গোপীনাথ বারদৌলি। আর এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস, এগুলো কি? এগুলো আমরা আস্তে আস্তে আমাদের আইডিয়া হয়ে যাবে। তার হেড কে ছিলেন? এবি ঠাক্কর। আমরা কি দেখছিলাম? যে 8টা মেজর কমিটি এবং 11টা সাব কমিটি তৈরি হয়েছে। 8টা মেজর কমিটির মধ্যে ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেট কমিটি, এগুলো সব কে প্রিসাইড করছিলেন? জওহরলাল নেহরু। তারপর প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি, তার প্রিসাইড কে করছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আর ড্রাফটিং কমিটি, সেটা প্রিসাইড কে করছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এই তিনটেই সব থেকে মেন। এবং এগুলো ছাড়াও আমরা বললাম অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইট, ট্রাইবাল, এক্সক্লুডেড এরিয়াস, মাইনরিটি, এগুলোর হেড কে ছিলেন? বল্লভভাই প্যাটেল।
কিছু সাব কমিটি, যেমন ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, তার হেড কে ছিলেন জেবি কৃপালিনী। তারপর মাইনরিটি সাব কমিটি, এইচ.সি. মুখার্জি হেড করছিলেন। তারপর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার কমিটি, এটা হেড করছিলেন গোপীনাথ বারদৌলি। আর এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়া সাব কমিটি, এটাকে হেড করছিলেন এবি ঠাক্কর। এবার কথা হচ্ছে ড্রাফটিং কমিটি, যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর ১ নম্বর মেম্বার হলো। ২ নম্বর মেম্বার হচ্ছে গোপাল স্বামী আইয়াঙ্গার। তারপর কৃষ্ণাস্বামী আইয়ার। এই আইয়াঙ্গার এবং আইয়ার এগুলো কি, এগুলো আমরা আর্ট অ্যান্ড কালচারে দেখব। তারপর অবশ্যই কে এম মুন্সি। আরেকজন ছিলেন সৈয়দ শাহিদুল্লাহ। তারপর মাধব রাও, কিন্তু তাকে পরবর্তীতে রিপ্লেস করেছিলেন বি এল মিত্তর। মনে রাখবেন, প্রথমে কিন্তু ইনি ছিলেন, কিন্তু পরবর্তীতে ইনি এসেছিলেন, শেষ অবধি ইনি ছিলেন, মাথায় থাকবে। আর আরেকজনকেও রিপ্লেস করা হয়েছিল, টি কৃষ্ণামাচারী। এনাকে কে রিপ্লেস করেন? ডি পি খৈতান। তাহলে আমাদের নামগুলো একটুখানি মনে রাখতে হবে। চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং গোপালাস্বামী আয়েঙ্গার, কৃষ্ণাস্বামী আইয়ার। তারপর কে এম মুন্সি, সৈয়দ শাহিদুল্লাহ এবং বি এল মিত্তর আর ডিপি খৈতান। প্রথমে ডিএল মিত্তরের জায়গায়, এই বিএল মিত্তরের জায়গায় ছিলেন মাধব রাও, ঠিক আছে, তাকে রিপ্লেস করেছিলেন কে? বিএল মিত্তর। অর্থাৎ কি, যে তাদের 7 জনকে নিয়ে করা হয়েছিল, মাধব রাও শরীর খারাপ হয়ে গেছে বা পালিয়ে গেছেন, বা পালিয়ে গেছেন বলা ভুল, চলে গেছেন, বা কোনোভাবে তিনি অ্যাভেলেবেল হননি, তো তার জায়গায় এসেছিলেন বিএল মিত্তর। আর টি কৃষ্ণামাচারী, তিনি যখন অ্যাভেলেবেল ছিলেন না, তার জায়গায় এসেছেন ডিপি খৈতান। এটা আমাদের মনে রাখতে হবে। চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। তারপর যেটা বললাম, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কতদিন পরে আসে? একটুখানি বড় করে, হ্যাঁ, 2 ইয়ার 11 মান্থ 18 days। তারপর কত সালে প্রেস করা হয়? 26শে নভেম্বর 1949 সালে, ঠিক আছে। 26শে জানুয়ারি 1950 সালে তো কনস্টিটিউশন মানে আমরা অ্যাডপ্ট করি নি, কিন্তু প্রেস হয় কবে? প্রেস প্রথম যে কনস্টিটিউশনের যে ড্রাফট কনস্টিটিউশন, সেটা প্রেস হলো কবে? তারপর প্রথম কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে 395টা আর্টিকেল ছিল। তারপর 22টা পার্ট ছিল, 8টা শিডিউল ছিল। আগের দিন আমরা
বর্তমানে কতগুলো পার্ট, কতগুলো শিডিউল রয়েছে, কতগুলো আর্টিকেল রয়েছে, তার একটা খাকা আমরা আগামী দুদিন ধরে পুরো মুখস্থ করবো কনস্টিটিউশন। সবার আগে কনস্টিটিউশনের কোথায় কি আছে না আছে একটা মোটামুটি একটা খাঁচা করে বানিয়ে নেবো, মাথার মধ্যে ঢুকিয়ে নেবো, মুখস্থ করে নেবো। ঠিক আছে, আমরা আপনাদেরকে প্র্যাকটিস করাবো অনেকবার। এই দুটো লেকচার, আগামী দুটো লেকচার দেখলেই আপনাদের পুরো কনস্টিটিউশনের পার্ট, আর্টিকেল, ইভেন কি বলবো, শিডিউল, এগুলো সব মুখস্থ হয়ে যাবে, খুব ভালোভাবে মাথায় চলে আসবে। তারপরে আমরা একটা একটা করে পড়বো। তারপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনফোর্সড হয় 26শে জানুয়ারি 1950 সালে, আমাদের মনে থাকবে। আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো 1929 সালে লাহোর অধিবেশন। অধিবেশন মানে কি, কংগ্রেস সারা বছরে একবার মিট করতো, তো সেই মিটটাকেই বলা হয় অধিবেশন। যে জায়গায় কংগ্রেস মিট করতেন সবাই, সেই জায়গাটার নাম দিয়ে সেই অধিবেশন, কলকাতা অধিবেশন, লাহোর অধিবেশন। ঠিক আছে, এবার লাহোর অধিবেশনে 31শে ডিসেম্বর 1929 পূর্ণ স্বরাজ ডিক্লেয়ার করা হয়। এজন্য 31শে ডিসেম্বর 1949 এই দিনের স্মরণে যে পূর্ণ স্বরাজ, আজকে থেকে আমাদের দাবি পূর্ণ স্বরাজ, এটা হিস্ট্রিতে খুব ভালোভাবে আসবে। তো এই দিনের স্মরণে 26শে জানুয়ারি 1930 সালে, তখনও কিন্তু স্বাধীন হয়নি, তখন আমরা এই দিনটাকে পালন করেছিলাম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে বা পূর্ণ স্বরাজ দিবস হিসাবে। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, আশা করি আপনারা সমস্ত কোশ্চেনের অ্যান্সারই দিতে পারবেন। তো 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে আমরা পালন করেছি। আবার 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে এটা, আর এটা 1929, এটা 1950, 1949 এনফোর্সড হয়। 26শে নভেম্বর 1949 সালে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা প্রেস হয়, ড্রাফট কনস্টিটিউশন, তারপরে এটা ল হয়। আর কিছু ক্রিটিসিজম করা যায় যে এই যে কনস্টিটিউশনের যে বডিটা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে বডিটা কনস্টিটিউশন বানিয়েছে, এটা কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না মানুষের, এরা কিন্তু ইলেক্টেড ছিল না, এরা ইলেক্টেড মেম্বাররা সিলেক্ট করেছিল। এবার যারা ক্রিটিসিজম করার তারা করে, বলা হয়েছিল যেটা অনেক টাইম কনজিউমিং, বা যে বডিটা কনস্টিটিউশন বানিয়েছে সে নিজে সভরেন বডি ছিল না, সে ব্রিটেনের ওখানে একটা ল পাস হয়েছে, ক্যাবিনেট মিশন প্ল্যান, এবার সেই অনুসারে ঠিক আছে কনস্টিটিউশন বানাচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সে নিজে তো একটা সভরেন বডি না, তাহলে সে একটা সভরেন কনস্টিটিউশন কি করে বানাবে। আমি বুঝতে পারছি একটু ভারী লাগছে, সভরেন কথাটা খুব মানে ভারী কথা, এটা কনস্টিটিউশন যখন হবে আমরা বুঝতে পারবো, তখন একবার এই লেকচারের এই জায়গাটা দেখবেন, আপনি বুঝতে পেরে যাবেন। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডমিনেটেড বাই কংগ্রেস, ঠিক আছে, কংগ্রেসের মানুষজনই সবাই ছিল, অন্য পার্টির মানুষজন কেন ছিল না, এটা একটা ক্রিটিসিজম করা যায়। ভিনসেন্ট স্মিথ ক্রিটিসিজম করেছেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে বডিটা ছিল, সে বডিটা কি বলবো, ডমিনেটেড বাই হিন্দুস বা ডমিনেটেড বাই আপার কাস্ট হিন্দুস, এরকম কথাও বলেছেন। তো যাই হোক, এরকম ক্রিটিসিজম গুলো পরীক্ষায় আসবে না, যদি আসে আশা করি আমি বললাম সেগুলো একটু একটু আপনারা লিখে নিয়েছেন, আর সেগুলো লিখছি না। তো আমরা আজকে কি কি করলাম দেখুন, আমরা অবজেক্টিভ রেজলিউশন পড়ার পরে আমরা দেখলাম যে মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুসারে টু নেশন থিওরি হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 2, একটা পাকিস্তানের একটা ইন্ডিয়ার জন্য হয়। 299টা সিটওয়ালা একটা পার্লামেন্ট জওয়াহরলাল নেহরু সেই সময় শুরু করেন, এবং লেজিসলেচারের কাজ দুটো, একটা কনস্টিটিউশন মেকিং, একটা ল মেকিং। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, মানে এই কনস্টিটিউশন মেকিং এর যে বডিটা বানানো হয় সেটা ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দু রকম ভাবে কাজ করতো,
ঠিক আছে, একটা হচ্ছে পার্লামেন্টের মতো, সেখানে স্পিকার হিসাবে বসতেন জিবি মহাবালঙ্কর। আর একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে, সেটা প্রিসাইড করতেন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রিসাইড করতেন, এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা ওই কনস্টিটিউশনটাকে নিয়ে কাজকর্ম করবে। আর জিবি মহাবালঙ্কর যেটাকে প্রিসাইড করতেন, সেই ব্যাপারটা, সেটা হলো কি একটা পার্লামেন্টের মতো বডি। তো সেটা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করে 22 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি 24-এ সে ন্যাশনাল অ্যান্থম জনগণমন এবং ন্যাশনাল সং বন্দে মাতরম, বন্দে মাতরম কি বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসের থেকে নেওয়া একটি গান, আর সন্ন্যাসী বিদ্রোহ সম্বন্ধে সেখানে লেখা হয়েছে। 11টা সেশন, 64 লাখ টাকা, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি হতে। 8টা মেজর কমিটি এবং 11টি মাইনর কমিটি ছিল। এবার আবার আগে চলে গেলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি কি তৈরি করেছিল। 8টা মেজর এবং 18টা মাইনর কমিটি তৈরি করেছিল। জওহরলাল নেহরু ছিলেন 3টে কমিটির প্রধান। আচ্ছা, 18টা কি মাইনর কমিটি? 11টা, 18টা, ঠিক আছে। জওহরলাল নেহরু ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি আর স্টেট কমিটি, এই 3টে কমিটির প্রেসিডেন্ট ছিলেন। আর প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি এর প্রেসিডেন্ট ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এবং বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম 14/4, অর্থাৎ এপ্রিলের 14 তারিখ 1891 খ্রিস্টাব্দে। তিনি ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম ল মিনিস্টার, মানে কেবল আইনমন্ত্রী ছিলেন। আর তিনি কংগ্রেস কোনোদিন জয়েন করেননি। এমন একটা ব্যক্তি যিনি 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন, এটাও মনে রাখতে হবে। এগুলো আমরা হিস্ট্রিতেও দেখব। 1936 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি স্থাপন করেন তিনি। আর অ্যানাহিলেশন অফ কাস্ট বইটি তিনি লিখেছেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তাকে বেঙ্গল থেকে, ঠিক আছে, পাঠানো হয়। আর অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি, ট্রাইবাল, এক্সক্লুডেড এরিয়াস এর চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আরও কিছু সাব কমিটি, ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি জেবি কৃপালিনী, মাইনরিটি সাব কমিটি এইচ.সি. মুখার্জি এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার কমিটি, মানে সাব কমিটি যেগুলো, সেখানে গোপীনাথ বারদৌলি। আর এক্সক্লুডেড, পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস, সেখানে এবি ঠাক্কর। তো ড্রাফটিং কমিটিতে কে কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর এজ এ চেয়ারম্যান, গোপালাস্বামী আয়েঙ্গার, কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ শাহিদুল্লাহ এবং মাধব রাও তাকে রিপ্লেস করেছিলেন বি এল মিত্তর। আর টি কৃষ্ণমাচারী তাকে রিপ্লেস করেছিলেন ডিপি খৈতান। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। 395টা আর্টিকেল, 22টা পার্ট, 8টা শিডিউল। পরের দিনকে আমরা বর্তমানে কি অবস্থায় আছে সেটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করব, মনে রাখবো। দুদিনে আমরা সেটা সম্পূর্ণ মুখস্থ করবো এবং আরো কিছু পড়ে দেবো। 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন হয়, যেখানে 31শে ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ এর ডিক্লারেশন দেওয়া হয়। আর 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে আমরা পালন করে থাকি। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে, আমাদের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটু বেশি হয়ে গেল। নমস্কার।